হ্যালো স্টুডেন্টস, দেখো তোমাদের ক্লাস 11-এর আজ নতুন চ্যাপ্টার জৈব যৌগ নিয়ে আলোচনা করছি। দেখো তোমরা ক্লাস এই 11-এরই রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে অণুর গঠনাকৃতি সম্পর্কে জেনেছিলে। দরকার বলে সে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো, তবুও তোমাদের আগের পড়া একটু মনে করাচ্ছি। মিথেন, তার স্ট্রাকচারটা কেমন ছিল মনে করে দেখো, টেট্রাহেড্রাল বা চতুস্তলক, এবং এখানে এই পরমাণুগুলি একই সমতলে থাকে না। এক্ষেত্রে এই HCH বন্ধন কোণের মান হয় 109 ডিগ্রি 28 মিনিট, এবং মিথেনের কার্বন পরমাণুটি হয় sp3 সংকরায়িত। আচ্ছা, এই মিথেনকেই সিম্পলভাবে আমরা লিখি এরকম। এখানে দেখো 4টি হাইড্রোজেন পরমাণু আছে, এবং সিঙ্গেল বন্ড থাকলে সেই বন্ডটা সিগমা বন্ড, এটা তোমরা জানো। তাহলে এখানে কটা সিগমা বন্ড আছে? দেখো 4টে সিগমা বন্ড আছে। এবার আসি মিথেনের পরে আরেকটা অ্যালকেন, সেটা হচ্ছে ইথেন, CH3CH3। এখানেও দেখো এই কার্বন পরমাণুটা sp3 সংকরায়িত, এবং এক্ষেত্রে মিথেনের মতোই দুটি চতুস্তলকীয় একক মুখোমুখি পরস্পর যুক্ত আছে। এটাকে সাধারণভাবে ইথেনকে আমরা এভাবে লিখি। এখানেও মনে রাখবে বন্ধন কোণের মান হয় 109 ডিগ্রি 28 মিনিট। এখানেও মনে রাখার কথা যে এই পরমাণুগুলি সবাই একই সমতলে থাকে না। এটা ত্রিমাত্রিক স্ট্রাকচার, এইটাও ত্রিমাত্রিক স্ট্রাকচার। ইথেনকে সাধারণভাবে এভাবে লেখা হয়। এখানেও যেহেতু ডবল বন্ড নেই বা ট্রিপল বন্ড নেই, সব এক বন্ধন, তাই প্রত্যেকটা বন্ড হচ্ছে সিগমা বন্ধন। এরপর চলে আসি ইথিলিন। ইথিলিনের দেখো এই কার্বন পরমাণুটি বা এই কার্বন পরমাণুটি দুটোই sp2 সংকরায়িত। আর sp2 সংকরায়িত হলে পরে গঠনাকৃতি হয় সমতলিক ত্রিভুজ। তো এর গঠনাকৃতি দেখলে দেখবে যে দুটি সমতলিক ত্রিভুজ একক, এই একটা সমতলিক ত্রিভুজ একক আর এই একটা সমতলিক ত্রিভুজ একক পরস্পর মুখোমুখিভাবে যুক্ত আছে। এবং এর গঠনাকৃত সমতলিক ত্রিভুজ মানে প্রত্যেকটা পরমাণু, হাইড্রোজেন পরমাণুগুলি এবং কার্বন পরমাণুগুলি একই সমতলে থাকে। কেমন? এটা মুছে দিলাম। এখানে মনে রাখবে, আমি দেখো চারিদিকে একটা সমতল দেখিয়েছি। এই তলটা দেখানোর কারণ হচ্ছে এই তলে হাইড্রোজেন হাইড্রোজেন কার্বন কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন সব পরমাণুগুলি অবস্থান করছে। আর এখানে এই বন্ডটা হচ্ছে সিগমা বন্ড, আর পি অরবিটাল উপরে এবং নিচ মিলে একটা পাই বন্ড তৈরি করেছে। কেমন? তাহলে ইথিলিনকে এইভাবে না দেখে এইভাবে বইয়ে লেখা হয়। সেক্ষেত্রে সিঙ্গেল বন্ডগুলি সব সিগমা বন্ড সিগমা বন্ড সিগমা বন্ড। ডবল বন্ডের মধ্যে একটা আছে সিগমা বন্ড, একটা আছে পাই বন্ড। এবং আরেকবার মনে করিয়ে দিই যে ইথিলিনের গঠনাকৃতি সমতলিক ত্রিভুজ মানে এখানে প্রত্যেকটা পরমাণু ইনক্লুডিং কার্বন একই সমতলে আছে। এবার আসি অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনের এই কার্বন পরমাণুটি হলো sp সংকরায়িত। sp সংকরায়িত মানে এর গঠনাকৃতি হবে সরল রৈখিক, মানে হাইড্রোজেন কার্বন কার্বন হাইড্রোজেন এই 4টে পরমাণু একই সরল রেখায় অবস্থান করে। আমি শুধু সিগমা বন্ডগুলি দেখিয়েছি, এগুলো সিগমা বন্ড। আর পাই বন্ড তৈরি হয়েছে, এইটা একটা পাই বন্ড আর এটা একটা পাই বন্ড। এগুলো নিয়ে ডিটেলসে তোমার অন্য চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে, তবুও সংক্ষেপে বলে গেলাম। তাহলে এখানে দুটো পাই বন্ড আছে আর এইগুলি সব সিগমা বন্ড। এটাকে সাধারণভাবে এখানে দেখানো হয় অ্যাসিটিলিন মানে HC সিগমা বন্ড, ট্রিপল বন্ডের মধ্যে আছে একটা সিগমা বন্ড আর দুটো পাই বন্ড। দেখো দুটো পাই বন্ড কোনটা কোনটা আছে, এটা একটা পাই বন্ড আর এটা একটা পাই বন্ড, দুটো পাই বন্ড আছে আর এটা একটা সিগমা বন্ড আছে। তো এই হচ্ছে তোমার অ্যাসিটিলিনের স্ট্রাকচার। দেখো জৈব যৌগের ক্ষেত্রেই একটা নিয়ম বলছি, সেটা হচ্ছে দেখো এই যৌগগুলিতে একটাও পাই বন্ড নেই, সব সিগমা বন্ধন। তাই এখানে প্রত্যেকটি কার্বন পরমাণু হবে sp3 সংকরায়িত। এখানে দেখো একটা পাই বন্ধন আছে, তাই এই কার্বনগুলি হচ্ছে sp2 সংকরায়িত, তাই না? এইগুলো হচ্ছে sp2 সংকরায়িত। এটা কি সংকরায়িত ছিল একটু আগে বলেছিলাম, sp3 সংকরায়িত, এটাও sp3 সংকরায়িত। আর এই যৌগে কটা পাই বন্ধন আছে? দেখো দুটো পাই বন্ধন আছে, তাহলে এই কার্বনটা হবে
sp সংকরায়িত। তাহলে সাধারণ নিয়মটা কি দেখলাম, অ্যালকেনগুলিতে অর্থাৎ যেখানে কার্বনের কোনো পাই বন্ধন নেই, সব সিঙ্গেল বন্ড, সেই কার্বনগুলি হয় sp3 সংকরায়িত। তাহলে লিখলাম জৈব যৌগে 0 সংখ্যক পাই বন্ধন থাকলে সি পরমাণু sp3 সংকরায়িত। যে ক্ষেত্রে এইগুলো ক্ষেত্রে আমি দেখলাম। আর এখানে কি দেখলাম, যে একটি পাই বন্ধন থাকলে, যেখানে এখানে একটা পাই বন্ধন আছে, তাহলে কার্বন পরমাণু হয় sp2 সংকরায়িত। তাহলে এখানে লিখলাম জৈব যৌগে 1 সংখ্যক পাই বন্ধন থাকলে সি পরমাণু হয় কি সংকরায়িত, sp2 সংকরায়িত। আর দেখো তো দুটি পাই বন্ধন থাকলে, যেটা এখানে আছে, তাহলে কার্বন পরমাণুগুলি কি সংকরায়িত হয়, sp সংকরায়িত হয়। তাহলে লিখলাম জৈব যৌগে 2 সংখ্যক পাই বন্ধন থাকলে সি পরমাণু হয় sp সংকরায়িত। এইমাত্র তোমরা যা দেখলে সে অনুসারে দুটো প্রশ্ন তোমাদের সামনে রেখেছি। নিচের প্রত্যেকটি অণুতে কার্বন পরমাণুগুলির সংকরায়ন এবং মোট সিগমা ও পাই বন্ধনের সংখ্যা নির্ণয় করো। দুটো অণু দেওয়া আছে, ঠিক আছে? এখানে প্রত্যেকটা কার্বন কি সংকরায়িত বলতে হবে এবং এখানে মোট কটা সিগমা ও কটা পাই বন্ধন আছে দেখাতে হবে। তাহলে এটা করতে গিয়ে আমাকে আগে এই অণুটাকে পুরো ছাড়িয়ে লিখতে হবে। ছাড়িয়ে লেখা মানে প্রত্যেকটা বন্ধনকে দেখে লিখতে হবে। যেমন ধরো এইটাকে লিখছি, আচ্ছা এইখানে লিখি সি, দুটো হাইড্রোজেন আছে, তাই দুটো হাইড্রোজেনকে দেখালাম। ডবল বন্ড সি, ডবল বন্ড সি, একটা হাইড্রোজেন উপরে আছে, তাই একটা হাইড্রোজেন উপরে লিখলাম। সিঙ্গেল বন্ড সি, তার সাথে কটা হাইড্রোজেন আছে দেখো, 3টে হাইড্রোজেন আছে, লিখলাম। মানে এইটাকেই ছাড়িয়ে এইভাবে লেখা হলো। এবার আমি আগে মার্ক করব কোন কার্বনটা কি সংকরায়িত। দেখো এই কার্বনটা কি সংকরায়িত হবে, এর আগে বলেছিলাম নিয়মটা, যদি 0 সংখ্যক পাই বন্ধন থাকে সেই কার্বন sp3 সংকরায়িত, একটা পাই বন্ধন থাকলে sp2 সংকরায়িত, আর দুটি পাই বন্ধন থাকলে sp সংকরায়িত। দেখো এই কার্বনে খেয়াল করো, এইটা হচ্ছে সিগমা, এটা সিগমা, দুটো বন্ধন থাকলে একটা সিগমা একটা পাই, একটা সিগমা একটা পাই, সিগমা 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 সিগমা। এবার কাউন্ট করো এই কার্বনের মোট কটা পাই বন্ধন আছে, একটা পাই বন্ধন আছে দেখো, হ্যাঁ সব সিগমা, একটা পাই, তাহলে এই কার্বনটা হবে sp2 সংকরায়িত। এবার আসো পরের কার্বনে, দেখো এই কার্বনের মোট পাই বন্ধনের সংখ্যা হবে দুটো, একটা আর একটা দুটো, তাহলে এই কার্বনটা কি সংকরায়িত দেখো, sp সংকরায়িত, যেহেতু দুটো পাই বন্ধন আছে, এইদিকে একটা এদিকে একটা, তাই এই কার্বনটা হচ্ছে sp সংকরায়িত। এবার এই কার্বনটাতে আসছে, দেখো এই কার্বনের একটা পাই বন্ধন এই সাইডে, তাই এই কার্বনটা হবে sp2 সংকরায়িত। আর এই কার্বনটা দেখো একটাও পাই বন্ধন নেই, সব সিগমা বন্ধন, তাহলে এই কার্বনটা হবে sp3 সংকরায়িত। তাহলে আমি পরপর কোন কার্বন কি সংকরায়িত করে গেলাম। এবার দেখব যে মোট সিগমা বন্ধন কটা আর মোট পাই বন্ধন কটা। তাহলে এবার কাউন্ট করে দেখি, এখানে মোট সিগমা কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9, তার মানে মোট সিগমা বন্ধন সমান সমান 9টি। এবার আসি পাই বন্ধন, দেখো পাই বন্ধন একটা দুটো পাই বন্ধন আছে, পাই বন্ধন সমান সমান 2টি, কেমন? এবার চলে আসি পরের যৌগটাতে। তাহলে এই ক্ষেত্রেও আমি আগে এটাকেও ছাড়িয়ে লিখবো, মানে বন্ধনগুলিকে পুরো বড় বড় করে দেখিয়ে লিখবো। তাহলে CH3 মানে এইচ এইচ এইচ, এই যে CH3 গ্রুপটাকে লেখা হলো। বন্ড সি, ট্রিপল বন্ড সি, সিঙ্গেল বন্ড সি, ডবল বন্ড সি এইচ এইচ, CH2 গ্রুপটাকে লিখলাম। আর এখানে বন্ড দিয়ে সি এইচ এইচ এইচ। এবার আমার প্রথম কাজ হচ্ছে কোনটা কি বন্ধন সেটা দেখানো। দেখো এইটা হচ্ছে সিগমা, একটা সিঙ্গেল বন্ড থাকলে সিগমা সিগমা সিগমা, ট্রিপল বন্ডের মধ্যে একটা হয় সিগমা আর দুটো হয় পাই, সিগমা সিগমা পাই, সিগমা 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 সিগমা
সিগমা সিগমা। এবার দেখব কোন কার্বনে কটি করে পাই বন্ধন আছে। দেখো এই কার্বনে একটাও পাই বন্ড নেই, 0 পাই বন্ড, তাহলে এইটা হবে sp3 সংকরায়িত। এই কার্বনে দেখো দুটো পাই বন্ড আছে, তাই এটি হবে sp সংকরায়িত। এই কার্বনেও দেখো দুটো পাই বন্ড আছে, এইদিকে দুটো পাই বন্ড, তাহলে এটা হবে sp সংকরায়িত। এই কার্বনে খেয়াল করো একটা পাই বন্ড আছে উপরের দিকে, একটা পাই বন্ড, তাহলে এটা হচ্ছে sp2 সংকরায়িত। এই কার্বনটাতেও দেখো একটা পাই বন্ড, মানে এই বন্ডটা, তাহলে এটা হবে sp2 সংকরায়িত। আর এই কার্বনটাতে একটাও পাই বন্ধন নেই, তাই এই কার্বনটা হবে sp3 সংকরায়িত। এবার আমার কাজ হচ্ছে মোট সিগমা বন্ড কটা গোনা আর পাই বন্ড কটা গোনা। আগে সিগমা বন্ড গুনে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে মোট সিগমা বন্ড, সিগমা বন্ধন সমান সমান 13টি। এবার পাই বন্ধনটা কাউন্ট করব, দুটো আর একটা তিনটে, পাই বন্ধন সমান সমান 3টি। এইভাবে আমি জৈব যৌগে কোন কার্বনটি কি সংকরায়িত এবং মোট সিগমা ও পাই বন্ধনের সংখ্যা এইভাবে আমি হিসাব করতে পারি। প্রশ্ন হচ্ছে নিচের যৌগের কোন পরমাণুগুলি একই সমতলে আছে দেখাও। সমতল বিবেচনা করতে গেলে আগে ভাবতে হবে যে পরমাণুগুলি কি সংকরায়িত। যেমন এই কার্বনটা হচ্ছে sp3 সংকরায়িত, কারণটা আর বললাম না। এই কার্বনটা হলো sp2 সংকরায়িত, এই কার্বনটাও দেখো sp2 সংকরায়িত। তুমি জানো sp2 সংকরায়িত মানে সেই কার্বন পরমাণুগুলির সাথে যে পরমাণুগুলি আছে তারা এবং এই কার্বন পরমাণুগুলি সব একই সমতলে থাকে। যেমন ধরো তোমাকে একটু আগে বলেছিলাম ইথিলিন, একটু আগে দেখিয়েছিলাম ইথিলিনের এই কার্বনগুলি ছিল sp2 সংকরায়িত, দুটো কার্বনই। তাই বলেছিলাম সবাই, মানে এখানে যে পরমাণুগুলি আছে সব একই সমতলে থাকে, মানে এইভাবে দেখিয়েছিলাম যে প্রত্যেকটা পরমাণু একই সমতলে থাকে। সমতলটা হচ্ছে এইটা, বইয়ের পৃষ্ঠা মনে করো, একটা বইয়ের যেমন পৃষ্ঠা সেখানে সব পরমাণুগুলি আছে। এখানে এই কার্বনটা কিন্তু sp3 সংকরায়িত বিবেচনা করো। আর ইথিলিনের সাথে এর পার্থক্যটা কোথায়? পার্থক্য কিছু না, এই পর্যন্ত দেখো সেম ইথিলিনের মতোই, শুধু ইথিলিনের একটা হাইড্রোজেন সরে গিয়ে তার জায়গায় একটা CH3 গ্রুপ এসছে। কেমন? তাহলে আমি এইভাবে যদি এটাকে লিখতে চাই, তাহলে আগে তলটা দেখালাম। এইটা হচ্ছে সেই তল যেখানে এই কার্বনটাকে এইভাবে লিখেছি, সেখানে এই দুটো হাইড্রোজেন আছে, তারপরে আছে ডবল বন্ড, দিলাম ডবল বন্ড। সেই কার্বনের একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটাও একই সমতলে। এই কার্বনের সাথে এই কার্বন যেটা যুক্ত সেই কার্বনটাও কিন্তু একই সমতলে, শুধু হয়েছেটা কি এইখানে হাইড্রোজেন সরে গিয়ে সেখানে কি চলে এসছে দেখো তো, এখানে CH3। তাহলে এইখানে যে কার্বনটা CH3 যে কার্বনটা সেটাও কিন্তু একই তলে আছে। আবার রিপিট করছি, এই কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনগুলি একই তলে, ডবল বন্ড দিয়ে যে কার্বনটা সেটাও একই তলে, তার সাথে যে হাইড্রোজেন সেটাও একই তলে। এবার এখানে যদি একটা H লিখতাম তাহলে ইথিলিন হতো, কিন্তু হয়েছে কি ইথিলিনের মতো নয়, ইথিলিনের একটা হাইড্রোজেন সরে গিয়ে এই CH3 গ্রুপটা এসছে, তাই CH3 গ্রুপকে লিখবো, কিন্তু মাইন্ড ইট কি এই কার্বনটা কিন্তু sp3 সংকরায়িত। তাহলে এই কার্বনের সাথে যারা যুক্ত আছে সবাই চতুস্থলকীয়ভাবে বিন্যস্ত আছে। তাহলে এখানে চতুস্থলকীয়ভাবে যদি বিন্যস্ত থাকে, তাহলে এইখানে যে হাইড্রোজেনগুলি আছে সেইগুলি কিন্তু আর একই সমতলে থাকবে না, সব দেখো আউট অফ প্লেন। মানে এই সমতলে আছে কার্বন হাইড্রোজেন কার্বন কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন সব ঠিক আছে, কিন্তু এই হাইড্রোজেনগুলি কিন্তু, মানে আমি মার্ক করে দিচ্ছি এখানে, দিস হাইড্রোজেনস আর নট অন দ্য সেম প্লেন, মানে এই হাইড্রোজেনগুলি কিন্তু একই সমতলে থাকবে না, তারা কিন্তু আউট অফ প্লেন। একইভাবে আরেকটা অণু দেখানো হয়েছে, সেখানেও দেখাতে হবে যে এই যে টলুইনের স্ট্রাকচার করেছি, টলুইন, এটা বলে টলুইন, এখানে কোন কোন পরমাণুগুলি একই সমতলে আছে দেখাতে হবে। তার আগে দেখো বেঞ্জিনের যদি বিবেচনা করো, বেঞ্জিনের এই কার্বনটা তার দেখো পাই বন্ড আছে, এইখানে যে কার্বন তারও পাই বন্ড আছে, এই কার্বনের সব দেখো প্রত্যেকটা কার্বনের একটা করে পাই বন্ড আছে, মানে প্রত্যেকটা কার্বন কিন্তু sp2 সংকরায়িত বেনজিনের। কেন স্যার sp2 সংকরায়িত? কারণ প্রত্যেকটা কার্বনে দেখো একটা করে পাই বন্ড আছে।
দ্যাট ইজ হোয়াই বেঞ্জিনের ইচ অ্যান্ড এভরি ওয়ান কার্বন ইজ sp2 সংকরায়িত। আর sp2 সংকরায়িত হলে সবাই কিন্তু একই সমতলে থাকে। তাহলে আমি একটা কাজ করি, বেনজিনের যে পরমাণুগুলো একই তলে আছে সেটাকে আগে দেখাই। তাহলে বেনজিনের এই যে মেইন যদি রিংটা হয়, এটা যদি মেইন রিং হয়, তাহলে রিংয়ের প্রত্যেকটা কার্বন sp2 সংকরায়িত এবং সবাই একই তলে আছে। এবং প্রত্যেকটা কার্বনের সাথে তুমি জানো একটা করে হাইড্রোজেন আছে। খেয়াল করে দেখো, সেই হাইড্রোজেনগুলিকেও একই তলে বোঝানোর জন্য আমি এইভাবে লিখলাম, একই দিকে মুখ করে। সবাই একই তলে আছে। একই তলে মানে এই পৃষ্ঠার উপরে, এই কাগজের উপরে আছে। এমনকি এই কার্বনটার সাথে যে CH3 গ্রুপ যুক্ত, সেই কার্বনটাও কিন্তু একই সমতলে আছে। কেন? কারণ এই কার্বনের একটা হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেন সরে গিয়ে CH3 গ্রুপ এসছে, তাই না? প্রত্যেকটা কার্বনে হাইড্রোজেন আছে, কিন্তু এই কার্বনে যে হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেন না থেকে সেখানে CH3 গ্রুপ এসছে। কিন্তু মাইন্ড ইট কি এই কার্বনে কিন্তু একটাও পাই বন্ড নেই, তাই এইটা কিন্তু sp3 সংকরায়িত। এই কার্বনটি sp3 সংকরায়িত। যদি sp3 সংকরায়িত হয় তাহলে এই চতুস্থলকীয়ভাবে বিন্যস্ত থাকবে। তাহলে চতুস্থলকীয়ভাবে যদি বিন্যস্ত থাকে, তাহলে এর সাথে যে হাইড্রোজেনগুলি থাকবে, সেই হাইড্রোজেনগুলি কিন্তু আর বেনজিনের সাথে একই সমতলে থাকবে না। তাহলে এখানে একই তলে কোনগুলো নেই? শুধুমাত্র এই হাইড্রোজেনগুলি কিন্তু একই তলে নেই। এই কার্বন পর্যন্ত একই তলে আছে, এই কার্বন পর্যন্ত একই তলে, কিন্তু এই কার্বনের সাথে যে হাইড্রোজেনগুলি আছে তারা কিন্তু আউট অফ প্লেন, মানে বেনজিনের সাথে একই সমতলে নেই। এবারের প্রশ্ন হচ্ছে, নিচের যৌগের কোন পরমাণুগুলি একই সরলরেখায় আছে দেখাতে হবে। মনে করো এই যৌগটাতে আমাকে দেখাতে বলেছে কোন কোন পরমাণুগুলি একই সরলরেখায় আছে। তো তোমাকে একটু মনে করাই, অ্যাসিটিলিন, সেখানে আমি দেখিয়েছিলাম এই কার্বনগুলি কি সংকরায়িত ছিল? sp সংকরায়িত। আর sp সংকরায়িত হলে আমি বলেছিলাম গঠনাকৃতি হয় সরল রৈখিক। তাই সেখানে আমি যদি একটা সরলরেখার মতো করে আঁকি, এইটা মনে করো একটা সরলরেখার মধ্যে পরমাণুগুলি দেখাবো, তাহলে এই সবাই একই সরলরেখায় আছে, মানে হাইড্রোজেন কার্বন, কার্বন হাইড্রোজেন, প্রত্যেকটা পরমাণু একই সরলরেখায় আছে। কারণ এই কার্বনগুলি হচ্ছে sp সংকরায়িত, তাই এর স্ট্রাকচার হবে লিনিয়ার বা সরল রৈখিক। তো এর সাথে এর পার্থক্যটা কোথায়? পার্থক্য তো কোথাও নেই, শুধু একটা জায়গায় পার্থক্য কি, এইখানে কার্বনের সাথে একটা হাইড্রোজেন না থেকে হাইড্রোজেনের জায়গায় অ্যাসিটিলিনের, এই কার্বনের জায়গায় যে হাইড্রোজেন আছে তার জায়গায় এখানে কি আছে বলে একটা CH3 গ্রুপ আছে, আর সব সেম। তাহলে এর যদি অ্যাসিটিলিনের মতো স্ট্রাকচার করতে যেতাম, তাহলে দেখতাম এই C থেকে শুরু করে সবাই একই সরলরেখা আছে, মানে অ্যাসিটিলিনের একটা হাইড্রোজেনের জায়গায় এখানে কি আছে? CH3। তা এই কার্বন পর্যন্ত, যেমন এখানে হাইড্রোজেন রেখেছি, এই কার্বন পর্যন্ত কিন্তু সব একই সরলরেখা, মানে এই পর্যন্ত একই সরলরেখা আছে, মাইন্ড ইট, একই সরলরেখা আছে। কিন্তু এই কার্বনটা খেয়াল করে দেখো, sp3 সংকরায়িত, এটা sp, এটা sp। এইটা যেহেতু sp3 সংকরায়িত, তাই এই কার্বনের সাথে যে হাইড্রোজেনগুলি আছে তারা চতুস্থলকীয়ভাবে বিন্যস্ত থাকবে। তাই মোটামুটি এইভাবে দেখানোর চেষ্টা করলাম। যদি চতুস্থলকীয়ভাবে বিন্যস্ত থাকে, তাহলে খেয়াল করে দেখো এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তাহলে এই হাইড্রোজেনগুলি কিন্তু আর একই সরলরেখা থাকবে না, তারা এই সরলরেখা বা এই তলে কোথাও নেই, শুধু এই হাইড্রোজেন কটা হচ্ছে একই সরলরেখায় থাকবে না, মানে এই হাইড্রোজেন কটা একই সরলরেখায় নেই, বাকি এই কার্বন পর্যন্ত সব একই সরলরেখায় আছে। দেখো এবার 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি কার্বন পরমাণু শনাক্তকরণ। মনে করো এই একটা যৌগ আছে, এর মধ্যে কোন কার্বনটা কত ডিগ্রি সেটা আমাকে দেখাতে হবে। তো নিয়মটা বলছি, কোনো কার্বন পরমাণু একটি কার্বনের সাথে যুক্ত থাকলে সেটা 1 ডিগ্রি, কোনো কার্বন পরমাণু দুটি কার্বনের সাথে যুক্ত থাকলে সেটা 2 ডিগ্রি, তিনটি কার্বনের সাথে যুক্ত থাকলে 3 ডিগ্রি, আর চারটি কার্বনের সাথে যুক্ত থাকলে 4 ডিগ্রি। দেখো তো এই কার্বনটা কটা কার্বনের সাথে যুক্ত আছে? একটার সাথে, তাই এই কার্বনটা হচ্ছে 1 ডিগ্রি। আচ্ছা, অন্য কালির পেন ইউজ করে লিখছি। তাহলে এই কার্বনটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন। একইভাবে এই কার্বনটা 1 ডিগ্রি, কারণ এটা একটা কার্বনের সাথে যুক্ত, এটাও 1 ডিগ্রি। কিন্তু এই কার্বনটা দেখো 4 ডিগ্রি। কেন 4 ডিগ্রি? এই কার্বনটা দেখো চারটে কার্বনের সাথে যুক্ত আছে। একইভাবে এই কার্বনটা 2 ডিগ্রি, কারণ এটা দুটো কার্বনের সাথে যুক্ত। এই কার্বনটা দেখো 3 ডিগ্রি, কারণ এই কার্বনটা তিনটি কার্বনের সাথে যুক্ত। এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি।
এবার আছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হাইড্রোজেন পরমাণু। নিয়মটা হচ্ছে ওই একই। 1 ডিগ্রি কার্বনে যে হাইড্রোজেনগুলি আছে তারা হচ্ছে 1 ডিগ্রি হাইড্রোজেন। 2 ডিগ্রি কার্বনে যে হাইড্রোজেনগুলি আছে সে হাইড্রোজেনকে বলবো 2 ডিগ্রি হাইড্রোজেন। 3 ডিগ্রি কার্বনে যে হাইড্রোজেন আছে সেটা হচ্ছে 3 ডিগ্রি হাইড্রোজেন। আর এখানে 4 ডিগ্রি কার্বনে কোনো হাইড্রোজেন থাকে না, তাই 4 ডিগ্রি হাইড্রোজেনেরও কোনো অস্তিত্ব নেই। তাহলে এবার দেখো তো এখানে মোট 1 ডিগ্রি হাইড্রোজেন কটা এই অণুতে? দেখি তো, এইগুলোই 1 ডিগ্রি হাইড্রোজেন, কারণ 1 ডিগ্রি কার্বনের সাথে যুক্ত। তাহলে 1 ডিগ্রি হাইড্রোজেন 3 3 6 আর 3 9টা, আর 3 12টা, আর 3 15টা। তাহলে 15টি 1 ডিগ্রি হাইড্রোজেন। এবার দেখবো মোট 2 ডিগ্রি হাইড্রোজেন। দেখো এখানে 2 ডিগ্রি কার্বন একটাই আছে, তার সাথে দুটো হাইড্রোজেন যুক্ত, তাই 2 ডিগ্রি হাইড্রোজেন সমান সমান লিখবো 2টি। এবার 3 ডিগ্রি হাইড্রোজেন, দেখো এখানে 3 ডিগ্রি কার্বন একটাই আছে, আর সেখানে একটাই 3 ডিগ্রি হাইড্রোজেন হবে। তাহলে মোট 3 ডিগ্রি হাইড্রোজেন সমান সমান একটি। আর 4 ডিগ্রি কার্বনে কোনো হাইড্রোজেন থাকে না, তাই 4 ডিগ্রি হাইড্রোজেনের কোনো অস্তিত্ব নেই। এবার বিষয়বস্তু হচ্ছে বন্ধনী রেখা সংকেত। এই সংকেতে কোনো একটা জৈব যৌগের মধ্যে উপস্থিত অন্য কোনো পরমাণুকে, মানে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কোনো পরমাণুর উপস্থিতি দেখানো হয়, কিন্তু কার্বন এবং হাইড্রোজেনকে উজ্জে রাখা হয়, মানে তাদেরকে দেখানো হয় না। কীরকম? মনে করো তোমাকে এরকমভাবে একটা সংকেত দেখানো হলো, মানে এখানে ধরতে হবে যে প্রত্যেকটা সংযোগস্থলে কার্বন আছে এবং শুরুতেও কার্বন আছে তো আছে, এবং সেখানে যে কটা হাইড্রোজেন দরকার কার্বনের 4টে বন্ধন করার জন্য ততগুলি করে হাইড্রোজেনও আছে। এটা মানে তার মানে কি দাঁড়াচ্ছে? দেখো এইখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে। তো এই কার্বনের 4টে হাত হয়ে গেছে, তাই এখানে আর হাইড্রোজেন আসবে না। কিন্তু এই কার্বনের আরো 3টে করে হাইড্রোজেন আমি দেবো, কারণ কার্বনের 4টে করে হাত বা বন্ধন থাকে। এইটা হচ্ছে ওই যৌগটা। তার মানে আমি একটু আগে যেটাকে এইভাবে দেখিয়েছিলাম সেটা মানে অ্যাকচুয়ালি এই যৌগটা। এইভাবে করতে হয়। একইভাবে তোমাকে যদি বলা হয় এই যৌগটা মানে কি? এই যৌগটা মানে তোমার এইখানে কার্বন আছে মানে এখানে CH3, কেমন? এইখানে কার্বন আছে মানে এখানে C। এবার এখানে কার্বনের 3টে হাত দেখাচ্ছে, তাই একটা হাত আনার জন্য একটা হাইড্রোজেন আনতে হবে, সেখানে ডবল বন্ড থাকবে। এখানেও কার্বনের 3টে হাত দেখাচ্ছে, তাই এখানে বাধ্য একটা হাইড্রোজেন আনতে হবে। আর এইখানেও একটা কার্বন আছে এবং তারও 3টে হাইড্রোজেন আছে, মানে এই যৌগটা মানে এইটা। একইভাবে তোমাকে যদি বলে এই যৌগটা মানে কি? এই যৌগটা মানে হলো এই জয়েন্টগুলিতে একটা করে কার্বন আছে, কিন্তু মানে এখানে কার্বন আছে এবং কার্বনের 4টে হাত করার জন্য প্রত্যেকটা জায়গায় দুটো করে হাইড্রোজেনও আছে কার্বনের সাথে। তাহলে এই যৌগটাকে এইভাবে যদি লিখি, তাহলে দেখো যৌগটা হচ্ছে এই CH2 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 CH2। তার মানে এই যৌগটা, অর্থাৎ এরকম ষড়ভুজ আকৃতি যদি লেখা হয় থাকে শুধু, তার মানে সেটা হচ্ছে সাইক্লোহেক্সেন, মানে এই যৌগটা মানে এটা। একইভাবে যদি এরকম পঞ্চভুজ লেখা থাকে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে সাইক্লোপেন্টেন, মানে এই যৌগটা মানেই হচ্ছে দেখো CH2 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 বন্ড, সাইক্লোপেন্টেন। তাহলে এইভাবে যদি একটু জটিল কয়েকটা জটিল স্ট্রাকচার দেখাই, ধরো মনে করো তোমাকে বললো যে এই যৌগটা, তোমাকে বললো এই যৌগটা, হ্যাঁ তোমরা এই চিহ্নটাকে তোমরা চিনবে হয়তো, হিটলার তার পতাকা ব্যবহার করতে এই চিহ্নটা, স্বস্তিকা চিহ্ন। এই চিহ্নটা দিয়ে যে যৌগ পাওয়া যাবে, জৈব যৌগ পাওয়া যাবে, তার সংকেত লেখো। তাহলে এইটা এখানে আছে কে বলতো? এখানে আছে মানে CH3 শুরুতে, আর এখানে কে আছে? তাহলে CH2। এখানে আছে কার্বন। একইভাবে এইদিকে আছে একটা CH2, মানে এই জায়গাটা, এখানে আছে একটা CH3। একইভাবে উপরে কে আছে? উপরে এই জায়গাটা জয়েন্টে আছে একটা কার্বন এবং সেখানে CH2 লিখবো, আর এখানে আছে আর একটা CH3। একইভাবে এখান থেকে নিচে নামবো, এবার এখানে আছে একটা CH2, তার থেকে এইখানে আরেকটা আছে CH3, মানে এই যৌগটাও যায় এই যৌগটাও তাই। এবার যদি বলে এখানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি ইত্যাদি কার্বনগুলিকে দেখাও, তাহলে দেখো এইটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 4 ডিগ্রি, এটা আবার 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এই কার্বনটা 1 ডিগ্রি, এই কার্বনটা 2 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। এর প্রশ্ন আসতেই পারে যে কোনো একটা চিহ্ন দিয়ে দিল
সেটা দিয়ে তোমাকে কোনটা কত ডিগ্রি কার্বন দেখাতে হবে। আর একটা লাস্ট দেখাচ্ছি, তাহলে পরিষ্কার হয়ে যাবে জিনিসটা। মনে করো বললো যে এরকম একটা যৌগ, এরকম একটা যৌগ বললো, এই যৌগটা তোমাকে প্রকৃত সংকেত লিখতে হবে, এটা বন্ধনী রেখা সংকেত। তাহলে এইখানে এই কার্বনটা মানে CH3, তাহলে এখানে আছে CH3। আচ্ছা এখানে তাহলে কি আছে দেখো, এই কার্বনে চারটে হাত, চারটেই হয়ে গেছে, কারণ এখানে কার্বনে আর কোনো হাইড্রোজেন আসবে না। তাহলে এখানে একটা CH3 আছে, এটা একটা CH3 আছে, এটা একটা CH3 আছে, এই যৌগটা মানে এই যৌগটা। খুব সিম্পল জিনিস। এই গেল আমাদের বন্ধনী রেখার সংকেত। এবার আছে অ্যালকাইল গ্রুপ বা অ্যালকিল গ্রুপ, যাকে আর দ্বারা প্রকাশ করা হয়। অ্যালকিল গ্রুপ জিনিসটাকে দেখো, মনে করো তোমার কাছে আছে মিথেন, একটা উদাহরণ দিয়ে বলি, মিথেন মানে CH4, কেমন? সেখান থেকে একটা হাইড্রোজেনকে তুমি সরিয়ে দাও, মানে একটা হাইড্রোজেন না থেকে, তাহলে আমি এটাকে কি লিখবো? আমি লিখবো এটাকে CH3, একটা বন্ড লিখবো। বন্ড মানে এখানে হাইড্রোজেন নেই, তার জায়গায় অন্য কেউ আসতে পারে। অর্থাৎ কোন একটা অ্যালকেন অণুর একটি হাইড্রোজেন অপসারিত হলে যে একযোজি গ্রুপ পাওয়া যায়, দেখো এটা একযোজি গ্রুপ। কেন একযোজি? মানে এর একটা বন্ড তৈরি, বন্ডের সাহায্যে অন্য কেউ যুক্ত হওয়ার ক্ষমতা আছে, তাই এটাকে বলো একযোজি গ্রুপ। এই একযোজি গ্রুপটাকে বলে অ্যালকিল গ্রুপ। তাহলে অ্যালকিল গ্রুপের সঙ্গে আরেকবার, কোনো অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারিত করলে যে একযোজি গ্রুপ পাওয়া যায় তাকে বলে অ্যালকিল গ্রুপ। এটা মিথেন থেকে পাওয়া গেছে, তাই এই গ্রুপটাকে বলো মিথাইল। কেমন? একইভাবে যদি ইথেন নিই, মনে করো ইথেন হচ্ছে CH3 বন্ড CH3, তাই এখান থেকে যদি একটা হাইড্রোজেন অপসারিত করি তাহলে যে গ্রুপটা পাবো সেটা কি? CH3 মতো থাকবে, বন্ড CH2 বন্ড, তাহলে এটাকে বলবো ইথাইল। একইভাবে যদি আমি প্রপেন নিই, CH3 CH2 CH3, তাহলে এখানে আবার দুটো ঘটনা ঘটতে পারে। এইখান থেকে যদি একটা হাইড্রোজেন সরে যায় তাহলে যে গ্রুপটা পাবো সেই গ্রুপটা হচ্ছে কি দেখো, CH3 মতো থাকবে, CH2 বন্ড। বন্ড মানে এইখানে কেউ এসে জুড়বে, কেমন? তাহলে যে গ্রুপটা পাবো তাকে বলে N প্রোপাইল, মানে নর্মাল প্রোপাইল গ্রুপ। আর যদি হাইড্রোজেনটা ওইখান থেকে না সরে মাঝখান থেকে হাইড্রোজেন সরে যায়, সেইখানে যদি কোনো একটা গ্রুপ এসে জুড়ে, মানে এইখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেলে যে গ্রুপটা পাবো সেটা কেমন দেখতে হবে দেখো তো। সেটা দেখতে এরকম হবে, CH3 মতো আছে, কেমন? এখানে CH2 ছিল, আমি বললাম এইখান থেকে একটা হাইড্রোজেন সরবে, আর এই ডান দিকে যে CH3 ছিল সেটাকে কায়দা করে একটু উপরে লিখলাম, তাহলে এরকম গ্রুপ পাচ্ছি না দেখো, CH3 এইখানে CH2, তাহলে হাইড্রোজেন সরাচ্ছি কোথা থেকে দেখো, মিডল কার্বন থেকে। তাহলে যে গ্রুপটা পাচ্ছি এই গ্রুপটাকে বলে আইসোপ্রোপাইল। খুব ইম্পর্টেন্ট গ্রুপ, এটাকে বলে, আমি লিখলাম নিচে, এটাকে বলবো আইসোপ্রোপাইল গ্রুপ। খুবই ইম্পর্টেন্ট গ্রুপ। তো এরপর আরো কিছু অ্যালকিল গ্রুপে যাব, এটা হচ্ছে আইসোপ্রোপাইল গ্রুপ। কিন্তু তার আগে অ্যালকিল গ্রুপগুলোর বিশেষত্বটা বলি। এই অ্যালকিল গ্রুপগুলোর পাশে যা জুড়বে সেই অনুযায়ী যৌগটার নামকরণ হয়। যেমন ধরো এখানে যদি OH আসে, মিথাইল গ্রুপের পাশে OH, তাহলে এটাকে বলবো মিথাইল অ্যালকোহল। যদি মিথাইল গ্রুপের সাথে Br যুক্ত থাকতো তাহলে বলতাম মিথাইল ব্রোমাইড। একইভাবে ইথাইল গ্রুপ, তার পাশে যদি OH আসে তাহলে বলবো ইথাইল অ্যালকোহল। যদি ক্লোরিন আসে তাহলে বলবো ইথাইল ক্লোরাইড। নর্মাল প্রোপাইল গ্রুপ, তার পাশে মনে করো CN আসলো, CN মানে সায়ানাইড গ্রুপ, তাহলে বলবো নর্মাল প্রোপাইল সায়ানাইড। একইভাবে আইসোপ্রোপাইল গ্রুপ, তার পাশে যদি OH যুক্ত হয় তাহলে এটাকে বলবো আইসোপ্রোপাইল অ্যালকোহল। মানে অ্যালকিল গ্রুপের অনুসারেই যৌগটার নামকরণ করা হয়। তা যেরকম কিনা বলেছিলাম আরও কিছু অ্যালকিল গ্রুপ দেখাই। হ্যাঁ, বহুল প্রচলিত আরও কয়েকটা অ্যালকিল গ্রুপ। যেমন ধরো বিউটেন হচ্ছে C4H10 সাধারণ সংকেত, মানে 4টে কার্বন আছে। তো বিউটেন থেকে কত রকমের অ্যালকিল গ্রুপ পাওয়া যায় দেখো। যদি আমি 4টে কার্বনকে পাশাপাশি লম্বা করে লিখে গেলাম, তাহলে যে গ্রুপ পাবো তাকে বলবো নর্মাল বিউটাইল, N বিউটাইল অ্যালকিল গ্রুপ, নর্মাল বিউটাইল গ্রুপ। আর এই গ্রুপটাকে যদি আমি এইভাবে লিখি, আইসোর মতো করে লিখি, আইসো মানে আগে আইসোপ্রোপাইল যেরকম দেখেছিলে সেরকম করে, মানে
CH3 লিখলাম, CH2 বন্ড, মানে দেখো এখানে 4টে কার্বন আছে, আর এইটাকে আইসো বলে, এটা মাথায় রাখবে, এবং 3টে কার্বন থাকলে প্রোপাইল যোগ করা হয়। আর এই আইসো গ্রুপের সাথে 4টে কার্বন মোট আছে, তাহলে এটাকে বলবো আইসো বিউটাইল। লিখলাম আইসো বিউটাইল গ্রুপ, আইসো বিউটাইল গ্রুপ। তাই এখানে যদি একটা OH জুড়ে দিই তাহলে এটাকে কি বলবো, আইসো বিউটাইল অ্যালকোহল। তো বিউটাইল থেকে আরেকটা গ্রুপ পাওয়া যায়, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা গ্রুপ, সেটা হচ্ছে CH3C, CH3 এই একটা গ্রুপ। দেখো এখানে 4টে কার্বন আছে, তাই একটা বিউটাইল গ্রুপ অবশ্যই, কিন্তু এর নাম হচ্ছে টারশারি বিউটাইল। কেন টারশারি? কারণ এই কার্বনটা দেখো টারশারি বা 3 ডিগ্রি কার্বন, কারণ এই কার্বনটা 3টে কার্বনের সাথে যুক্ত, তাই এই গ্রুপটাকে বলে টারশিয়ারি বিউটাইল। লিখলাম টারশিয়ারি বিউটাইল গ্রুপ, টারশিয়ারি বিউটাইল গ্রুপ। একইভাবে পেন্টেন থেকেও এইভাবে পাবো, যদি 5টা কার্বন থাকতো তাহলে বলতো নর্মাল পেন্টাইল, এরকম একটা গ্রুপ থাকলে আইসো পেন্টাইল। কেমন? তো পেন্টেন থেকে একটা খুব ইম্পর্টেন্ট গ্রুপ পাওয়া যায়, সেইটাকে আমি এইভাবে লিখছি। যেমন ধরো এই যৌগটাকে বলে, খুব ইম্পর্টেন্ট মাথায় রাখবে, নিওপেন্টেন। কেমন? এই যৌগটার নাম এখানে লিখলাম নিওপেন্টেন, ভুলবে না। তো এইখান থেকে যদি একটা গ্রুপ পাই, গ্রুপ মানে কি দেখো 3টে কার্বনের, এই 3টে না, এই 4টে কার্বনই পরস্পরের সমতুল্য, তাই যে কোনো কার্বন থেকে একটা হাইড্রোজেন যদি সরিয়ে দাও তাহলে যে গ্রুপটা পাবে সেটা কিরকম দেখতে হবে। দেখো এটা মুছে দিলাম, তাহলে পরে আসবে না। একটা হাইড্রোজেনকে সরিয়ে দিলে কেমন গ্রুপ পাচ্ছ দেখো, CH3 মতো রাখলাম, সি, উপরে CH3 আছে, এখানে CH3 আছে, আর এখানে CH3 না করে CH2 বন্ড লিখলাম, মানে হাইড্রোজেনটা সরিয়ে দিলে যে একটা অ্যালকিল গ্রুপ পেলাম, এটাকে তাহলে বলবো নিওপেন্টাইল। কারণ এই যৌগটা যদি হয় নিওপেন্টেন, তাহলে এই গ্রুপটাকে বলবো, লিখলাম এইখানে, নিচে লিখলে পরে হয়তো নাও আসতে পারে, নিওপেন্টাইল অ্যালকিল গ্রুপ। তা এখানে যদি একটা OH জুড়ে দিই তাহলে এই যৌগটা কি বলবো, নিওপেন্টাইল অ্যালকোহল। এইভাবে নামকরণ করা হয়। তো যাই হোক, আজকে এই পর্যন্ত, পরের দিন IUPAC নামকরণ করাবো, মিস করবে না, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে।